আমরা দেখেছি দিদিকে বলতে ফোন করে আবাসের যে প্রবলেম সলভ হয়েছে, অর্থাৎ সমস্যার সুরাহা মিটেছে, কিন্তু তারপরেও আবাসের বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। এবার কাটোয়া, সেখানেও আবাসে অনিয়মের একাধিক অভিযোগ এসছে। তৃণমূল কর্মী, ফ্ল্যাট আছে, কিন্তু তারপরেও আবাসের বাড়ির নাম কিভাবে সম্ভব? কাটোয়ায় তৃণমূল কর্মীর শহরে ফ্ল্যাট, তা সত্ত্বেও গ্রামে আবাসের বাড়ি। দেখুন, নীলমাধব বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, ফ্ল্যাটের মালিক, আর তারপরও আবাসে নাম, ঠিক কিভাবে সম্ভব? প্রতিনিধি রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, একদিকে আমরা দেখছি ফ্ল্যাট রয়েছে তৃণমূল কর্মীর, তারপর আবার আবাসের বাড়ি, কিভাবে সম্ভব হলো? কাদের মদতে হলো? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, একদমই ঠিক যে এই কিভাবে এই অকল্পনীয় বিষয়টা সম্ভব হয়েছে। কারণ যেখানে প্রকৃত যোগ্য ব্যক্তিরা, যাদের মাথার ছাদ নেই, তারা যেখানে ঘর পাচ্ছে না, সেখানে যে তৃণমূল কর্মী গ্রামের বাসিন্দা, গ্রামের তার বসত বাড়ি দেখিয়ে সে ঘর পেয়ে যাচ্ছে, অথচ তার কাটোয়া শহরে একটি ফ্ল্যাট আছে। এই রকম ভুরি ভুরি অভিযোগের মধ্যে দেখা যাচ্ছে যে পলসোনা গ্রাম পঞ্চায়েতের আউড়িয়া, কোয়ারা, এই দুটি গ্রামে একই পরিবারের দুটো নাম, তিনটে নাম আবাস যোজনায় চলে এসছে। কখনো স্ত্রীর নাম, কখনো মায়ের নাম, কখনো শাশুড়ির নাম, এবং একজনের আবার দু রকম নাম এসছে, এবং সেই দু জায়গাতে নাম থাকায় সেও বিব্রতে পড়েছে। কিন্তু প্রত্যেকেই তৃণমূল কর্মী, না তো বুথ স্তরের নেতা। এই নিয়ে গ্রামে অভিযোগ উঠেছে, এবং কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিওকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন উনি সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছু বলবো বলে স্বীকার করেন না, কিন্তু ঘটনার তদন্ত হবে যদি এইরকম কোনো অভিযোগ থাকে। পাশাপাশি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজীব চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন, যদি এইরকম অভিযোগ থাকে যে সে যোগ্য ব্যক্তি, সম্পন্ন ব্যক্তি, অথচ একই পরিবারের দুটো বা তিনটে ঘর পেয়েছে, সেক্ষেত্রে সেই নাম ফের বাদ যাবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এইরকম হওয়ার কথা নয়। কিন্তু একই পরিবারের দুই ব্যক্তি যদি পৃথকভাবে থাকে, তাহলে সে ঘর পেতেই পারে, আবাস তালিকায় তার নাম থাকতে পারে। যদিও সম্পূর্ণ যে গন্ডগোল শুরু হয়েছে সেটা পঞ্চায়েত সমিতি সূত্র থেকে জানা যাচ্ছে, 2018 সালের যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকা তৈরির সময় এরা প্রত্যেকেই কিন্তু যোগ্য প্রার্থী ছিল। এখন কিন্তু আর যোগ্যতা তাদের হারিয়ে গেছে, যোগ্যতা মান হারিয়ে তারা কেউ সম্পন্ন ব্যক্তি হয়ে গেছে, কারো পাকা বাড়ি। এই আবাসকে নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসছে। কোথাও ফ্ল্যাট আছে, তারপরেও গ্রামে আবাসের নাম, কোথাও আবার তৃণমূল কর্মীর মা স্ত্রীর নামে পৃথক আবাসের আবেদন, আবার কোথাও তৃণমূল কর্মীর 3 আত্মীয়, তার 3 জনেরই আবাস তালিকায় নাম আছে। অভিযুক্তরা কি বলছেন শোনাবো এক এক করে। দেখা যাচ্ছে আপনাদের কাটোয়াতে ফ্ল্যাট রয়েছে, সেটা আমার মায়ের, আমার নামে কিছুই নেই আপাতত। আপনি দেখে নিন, আমার বাড়িতে কাঁচা বাড়ি, এবং মা বাবা এখানে থাকে না, এখানে কাঁচা বাড়ি, আমার সম্পূর্ণ বাড়িটাই কাঁচা মাটির বাড়ি। এবং ফ্ল্যাটে দেখা যাচ্ছে আপনার নাম, আপনার স্ত্রীর নাম আছে না, ফ্ল্যাটে কোনো স্ত্রীর নাম নেই। আপনি কি পাওয়ার যোগ্য? আমি তো মনে করি পাওয়ার যোগ্য। আমার তরফ থেকে আমার তো কোনো কিছু ইনকাম নেই, সোর্স অফ ইনকাম কিছুই নেই। আমি গভর্নমেন্টের কাছে কিছু পাইছেও না। আবাস তালিকায় আরেক তৃণমূল কর্মী 3 আত্মীয়, শোনাবো। কার কার নাম এসছে? আমার আর মায়ের। আর ওই আরেকটা ঘর নাম এসছে, আপনার দুটো নাম আছে, সেটা জানা নাই আমার। আর একই বাড়িতে তো থাকেন, তাহলে দুটো ঘর এলো, আপনারও এলো, মায়েরও এলো। আমরা আলাদা আলাদা তো, তাহলে আমাকে তো খেতে হবে বাবা। এক এক করে অভিযোগ সামনে এসেছে, আর এই 3টি অভিযোগেই সরব বিজেপি। চোর তৃণমূল এখন অভিনব কায়দায় চুরি করতে শিখেছে। মাটির বাড়ি দেখিয়ে বাড়ির সমস্ত সদস্যদের নামে ঘর নেওয়ার একটা পরিকল্পনা। যেমন আমাদের আউড়িয়া গ্রামে প্রণব ভট্টাচার্যের ছেলে নীলমাধব ভট্টাচার্য, আগে আমরা ওর নামে 100 দিনের কাজে টাকা চুরি করেছে, তার পোস্টারিং করেছি, সেই টাকা ফেরত দেওয়ার তো নামই নেই। উপরন্তু আবার ঘরের টাকা চুরি করেছে তার মিসেসের নামে। স্ত্রীর কাছে যখন এনকোয়ারি করতে এসছে ব্লক আধিকারিক থেকে, তখন দেখিয়ে দিয়েছে যে তার স্ত্রীর নামে ঘর। আবার যখন তার স্বামীর নাম ধরে এনকোয়ারি করতে আসছে, তখন দেখিয়ে দিচ্ছে তার কাঁচা বাড়ি। এই চুরির অভিনব এক কায়দায় গোটা রাজ্য জুড়ে চুরি করছে। চুরির অভিনব কায়দা বলে যখন সরব হচ্ছে বিজেপি, তখন অন্যদিকে তদন্তের আশ্বাস পঞ্চায়েতের। সার্ভের চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি, সার্ভে চলছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ব্লকের স্টাফ, পঞ্চায়েতের স্টাফেরা ইনকোয়ারি একবার ছেড়ে 2বার 4বার 5বার ইনকোয়ারি করছে। যদি এরকম কোনো কিছু অভিযোগ থেকে থাকে, এখনো সেরকম কোনো অভিযোগ নাই আমাদের কাছে। বিজেপি যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আপনারা ভালো করেই জানেন যে
এখন টাকা যেটা ঢুকছে সম্পূর্ণ জিও ট্যাগিং এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে। এবার সেক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই নাই। আমরা দেখলাম একদিকে কাটোয়ায় সেখানে বিজেপি অভিনব চুরি বলে অভিযোগে সরব হচ্ছে, অন্যদিকে আবার প্রাক্তন বিজেপি কাউন্সিলর তিনি কাঠগড়ায় কোথায় না আবাসে তছরূপের অভিযোগ। বসিরহাটে আবাসে ফের বেনিয়ম, আর যার জেরে এবার কাঠগড়ায় প্রাক্তন বিজেপি কাউন্সিলর। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, আবাস নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসছে, একাধিক অভিযোগ সামনে আসছে, আর এবার বসিরহাটে সেখানে প্রাক্তন বিজেপি কাউন্সিলর তার নাম জড়ালো কিভাবে? নাম তালিকাভুক্ত হয়েছিল আবাসের তালিকায় এবং তাদের নাম টাকাও বরাদ্দ হয়েছিল, কিন্তু সেই টাকার যে বাড়ি পড়েছিল, ঘর তৈরি হয়েছিল, সেখানে কিন্তু যথেষ্ট দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে। কিরকম দুর্নীতি, যে সেই সময় এই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল বিজেপির তপন দেবনাথ। উপভোক্তাদের যেটা অভিযোগ যে যাদের এই তালিকায় নাম এসেছিল এবং যাদের টাকা বরাদ্দ হয়েছিল তাদের কাছ থেকে ব্যাংকের বই এই তপন দেবনাথ নিয়েছিল, এবং যখন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে তখন কারোর কাছ থেকে সই করে নিয়েছে, আবার কারোকে গাড়ি নিয়ে গিয়েছে ব্যাংকে নিয়ে গিয়ে যেই সে টাকা তুলেছে তার কাছ থেকে টাকা তুলে নিয়েছে। এমনটাই বলেছে যে আমি এটা করে দেবো, আমি বাড়িটা তৈরি করে দেবো, তোমরা বুঝতে পারবে না, আমি বাড়িটা তৈরি করে দেবো, কি নিয়মে বাড়ি করতে হয় আমি জানি, আমি করে দেবো, এই বলে বাড়িগুলো করেছিল। কিন্তু দেখা যাচ্ছে সেই বাড়ির অধিকাংশ বাড়িতে জানলা করেনি, দরজা নেই, কোনো বাড়িতে বাথরুম করেনি, কোনো বাড়িতে রান্নাঘর করেনি, কোনো বাড়িতে রং করেনি, আবার কোনো বাড়ি করেছে যেটুকুনি করেছে সেটুকুর এই 3-4 বছরের মধ্যে ফাটল ধরে গেছে, খসে করছে, এতটাই নিম্নমানের বাড়ি তৈরি করেছে। একদম সরাসরি কিন্তু এই যে বিজেপির প্রাক্তন বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। আমি আজকে পৌর প্রতিনিধি, আমি কোনো দলকে আক্রমণ করে কিছু বলবো না, কারণ সবাই আমার কাছে সমান। তবুও বলবো যে দেখুন, আবাস যোজনা নিয়ে তৃণমূল কংগ্রেসের নামে অনেক কথা হচ্ছে, কিন্তু আপনি নিজেই দেখুন একটা এর আগে বিজেপি যিনি কাউন্সিলর ছিলেন, আমার আমলে এমন কোনো ঘটনা হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এত বছর পরে তাহলে আজকে কেন এই কথাগুলো আসছে? কিন্তু 2 বছর আগে 3 বছর আগেও তো কথা বলতে পারতো। আমি যখন 15 সালে 16 সালে যখন 17 সালে যখন ঘর যখন দেওয়া হয়েছিল, কল্পনা দেবনাথ যদি বলে থাকে ওর কাছে জন্য আমি নিজে পয়সা পাবো। কমপ্লিট করেননি কেন আমি কি করে বলবো? ছাদটা করে দিয়ে তারপরে যে টাকা ঢুকেছে উনি বললেন আমার বাড়ি এসে যে দিদি ভাই ছইটা করে দেন, ঘরে তো কাজ করাতে হবে, কাজ করে দেবো। এইবার আমি এটা উনি বলল আমার বাড়ির একটু কমজোরি ছিল, সেই কমজোরির জন্য উনি বলল যে দেখ টাকাগুলো নিয়ে তুই তো সব খেয়ে ফেলবি, ঘর তো হবে না, তার থেকে আমি তোরে ঘর করে দেবো একদম। তা আমি ব্যাংকে যেতাম, উনি ব্যাংকের পাশে থাকতো, বলতো কে টাকা তুলছে, তা কল্পনা দেবনাথ। ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রাম, সেখানে ফের আবার বাঘের আতঙ্ক। ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে ঘুরছে বাঘ। সীমানা লাগোয়া গিধনি, জাম্বনি, বেলপাহাড়ি রেঞ্জে এবার নজরদারি বাড়ানো হচ্ছে। আতঙ্কে ভুগছেন ঝাড়গ্রামবাসী। ফের একবার ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামবাসী, সেক্ষেত্রে বন দফতরের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হলো? বনদপ্তরের তরফ থেকে যেটা নির্দেশিকা রয়েছে, মডেল রয়েছে, সেখানে যেমন বিশেষ নজরদারি, একেবারে বিশেষ নজরদারি বন দফতরের তরফ থেকে। ট্যুরিস্ট জন্য কোনো ভয় দরকার নেই, কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে, এটা টাইগার রিলেটেড নেই, কিন্তু ক্যাম্পিং, পিকনিক এসব পারমিশন ছাড়া ফরেস্ট মধ্যে হবে না। আর একটু 1 মাস পরে ফায়ার সিজন চলে আসবে, তো ইনফ্লেমেবল অবজেক্টস, লাইটিং অফ ফায়ার এসব জন্য একটু লিগেল অ্যাকশন নেওয়া হবে। আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল, তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারব। যারা জঙ্গল খণ্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনের, বাঘ হোক, হাতি হোক, হায়না হোক, তারা আতঙ্ক নিয়েই বাস করে। যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই,
সতর্ক করা তো উচিত, এটা তো গভর্নমেন্টের কাজ বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ, যাতে সতর্ক করে যাতে বাঘটাকে রক্ষা করা যায় এবং গ্রামবাসীরা যাতে কোনোভাবে বেশি আতঙ্কিত হয়ে না পড়ে, তারা যেমন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, সেদিকে তো ফরেস্টকে লক্ষ্য নজর করতেই হবে। অনেক মানুষই আমাদের বলেছে যে বাঘ বেরিয়েছে এবং সেটা এখন কাকড়াঝোড়ের দিকে আছে, এখনো বাঘটাকে ধরা হয়নি। যতক্ষণ না বাঘটা ধরা পড়ছে না ততক্ষণ তো একটা ভয়ের কারণ থাকেই, কিন্তু আমরা যেভাবে ফ্রিলি ঘুরছিলাম সেইখান থেকে একটু প্রবলেম হয়ে গেল। যেহেতু এই বাঘ দেখা গেছে, তো এটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে একটা পড়ে, মানে একটা মনে একটা আনন্দ যে স্বাধীনভাবে একটা বাঘ দেখবো, তো সেটা একটা আনন্দ, তার মধ্যে একটা ভয়, সে কত না ভয়ঙ্কর হবে যদি খোলা জায়গায় হয়। আমাদের সমস্ত অফিসাররা আছেন, আমাদের যারা কর্মীরা আছেন, তারা সবাই আছেন এখানে। এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর যে ঝাড়খণ্ডেই আছে, এখনো পর্যন্ত বাঘটা আমাদের বেঙ্গলের দিকে আসেনি। গতকাল রাতটাও সারা রাত জেগেছে আমার ফরেস্টের যত লোকজন আছে সবাই, এবং আমরা মানে আমাদের তরফ থেকে 100% কাজ করার চেষ্টা করি।